কানাডার মতো একটি জায়গাতে সবাই খুবই ব্যস্ত এবং আজকে উইকডেজ যেমন না উইকেন্ড এরকম একটা দিনে সারাদিনের কাজের পর আমি অনেককেই জানি যে যারা সারাদিন কাজের পর আজকে প্রোগ্রামতে এসছেন এখন বাজে প্রায় 11:30 বাজে এখানে বসে আছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আসলেই আমি অত্যন্ত গর্বিত বোধ করি আজকে আপনারা আমাকে এখানে যে সম্মানিত করেছেন, যে সম্মানটা আমাকে দিয়েছেন, এটা আমার জীবনের অনেক বড় একটা মাইলফলক এবং এটা আমার মনে থাকবে। আমি কৃতজ্ঞ চিত্তে এটা স্মরণ করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমরা এখানে যেই কারণে একত্রিত হয়েছি, এখানে হয়তোবা আমি এসেছি, আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, সেই উপলক্ষে আমরা এক ধরনের আড্ডা বলা যেতে পারে, মত বিনিময়। সবচাইতে জরুরি আজকের দিনের যে ঘটনাটা সেটি হচ্ছে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। টেকনিক্যালি আমরা বলছি যে ৭৬ বছর জন্মদিন, কিন্তু একটু আমাদের ইতিহাস যেটা বলছে যে 1949 সালের 23শে জুন বাংলাদেশ সেই সময় আওয়ামী মুসলিম লীগ নামে এই দলটি আত্মপ্রকাশ করে। পরবর্তী সময় নিখিল পাকিস্তান আওয়ামী লীগ হয় এর কিছুদিন পর, এবং 1955 সালে বাংলাদেশ আওয়ামী লীগ নামে তখন আত্মপ্রকাশ করে, এটা অসাম্প্রদায়িক চেতনাতে বলিয়ান হয়ে। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো, যদি আওয়ামী লীগ নামটাকে আমরা বিবেচনা করি তাহলে 70 বছর হয়। আর যদি আওয়ামী লীগের এই যে বীজ বপন যেটা হয় আওয়ামী মুসলিম লীগ 1949 সালের 23শে জুন, সেক্ষেত্রে সেই অর্থে এটি 76 বছর। এই কারণেই 76 বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এটা আপনারা জানেন যে পুরান ঢাকার টিকাতলিতে রোজ গার্ডেন বিখ্যাত, যেটি 2018 সালে আপনারা হয়তো বা জেনে থাকবেন যে সেই সময় প্রায় এটা সম্ভবত 22 বিঘা মনে হয় একটা জমি, এটা বাংলাদেশ সরকার প্রায় 331 কোটি টাকা দিয়ে তখন ক্রয় করে এটাকে একটি আপনার জাদুঘরে পরিণত করবার জন্য। এই ইতিহাসটা আমাদের অনেকেই জানা উচিত। আচ্ছা, আমি একটা ছোট্ট গল্প বলতে চাই। সেটা হচ্ছে আমার বাবা বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট গোলাম সারওয়ার মজুমদার। তো তার একটা দীর্ঘ সময় তিনি পার করেছেন বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়। আমার বাবা একদিন হঠাৎ করে তার একটা বাক্স ছিল যেখানে আমার প্রয়াত দাদার অনেক চিঠি, বাবা যখন জার্মানিতে ছিলেন, ইউরোপে ছিলেন, বা দাদার স্বহস্তে লেখা অনেকগুলো চিঠি। ওই চিঠির বাক্সে আমি একটা ছোট্ট কার্ড দেখতে পাই। কার্ডের সাথে আমার অনেকগুলো কার্ড, ওই কার্ডটা দেখে রীতিমতো চমকে ওঠার মতো। সেটা হচ্ছে যে আজ থেকে ঠিক 57 বছর আগে আমার বাবা 10 পয়সা চাঁদা দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগে যে যোগদান করেন সেটির রসিদ। সেটি তিনি যোগদান করেছিলেন লক্ষ্মীপুরে, এটা কাঞ্চনপুর ইউনিয়ন বলা হয়। আমার জেঠু এবং বাবা তারাই আসলে সেই সময়ের ওই কাঞ্চনপুর ইউনিয়নের অন্যতম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, এবং তারা সেই সময়টাতে কাজ করে গেছে। তো আমার বাবাকে আমি জিজ্ঞেস করলাম যে এত বছর ধরে এই কাগজটি, কত কিছু হারিয়েছে আমার বাবা। 1975 সালের পর 2টো মামলা হয়েছিল বাবার নামে, তিনি পালিয়ে বেরিয়েছেন এ শহর থেকে এ শহরে। ঠিক আজকে আমার মতো আমার নামে যেমন 18টি মামলা হয়েছে, আমার বাবার নামেও 18টি মামলা হয়নি, 2টো মামলা হয়েছে। বাবাও এরকম পালিয়ে বেরিয়েছে, দেশের বাইরে গেছেন, তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। আপনারা জানেন সেই সময় ওই 75-এর পরে অনেক মানুষ জার্মানিতে চলে যায়, আপনাদের নিশ্চয়ই জানা আছে, রাশিয়াতে যায়, জার্মানিতে যায়, পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করে। তো আমার বাবাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে এত বছর ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের এই 10 পয়সা চাঁদা দিয়ে এই সদস্য কার্ডটা কেন রেখেছেন, তিনি আমাদের বাড়ি যেহেতু লক্ষ্মীপুর, তো তিনি আমার বাবা আমাদের লক্ষ্মীপুর এবং ঢাকায় দুই মিশ্রিত এক্সেন্টেই কথা বলেন। তিনি বলেন যে রাখি দিছি আর মানে এই রেখে দিয়েছেন তিনি।
কেন রাখলেন? বাবা যেই কথাটা বললেন সেটি আমার জন্য খুবই সিগনিফিক্যান্ট। সেটি হচ্ছে যে এর থেকে বড় সম্পদ তো আমার আর নেই। তো আমার বাবাকে কিন্তু আমি কখনো দেখিনি যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটা সময় তিনি খুবই অ্যাক্টিভ থাকলেও তিনি আমার বাবার বয়স 84, ফলে লাস্ট 15 ইয়ার্স আমি দেখিনি অ্যাক্টিভলি কোনো মিছিলে গেছেন, কোনো সভাতে গেছেন। কিন্তু সবচাইতে মজার ব্যাপার হলো আমার বাবা 2023 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ রিনিউ করেছেন। অর্থাৎ আমরা যেমন আমাদের 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 হোল্ডিং ট্যাক্স, বাড়ির যেমন হোল্ডিং ট্যাক্স আমরা দেই, আমার বাবা প্রতি বছর এই গত 57 বছর ধরে তিনি আওয়ামী লীগের এই সদস্য রিনিউ করেন। আমার মা মাকে যখন এটা বললাম, মা বললো যে তোমার বাবার থেকেও সবচাইতে অন্ধ ছিল তোমার দাদা। তার মানে হলো যে আমার দাদা, এমনও ঘটনা ঘটেছে আমার দাদা দা নিয়ে একজনকে দৌড়ানো দিয়েছিল সম্ভবত বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথাবার্তা বলার কারণে, সেই গল্পও প্রচলিত আছে। ফলে আমার দাদা, বাবা এবং সেই পতাকাটা আমি বহন করে চলেছি। আমি ঠিক জানি না যে অনেকে আমাকে আমি কিন্তু কখনো, আমি আজকে দীর্ঘ 23 বছর ধরে আমি ইংল্যান্ডে থাকি, সেখানে পড়াশোনা করেছি। এই পশ্চিমেই আমার পড়াশোনা বেড়ে ওঠা বলা যেতে পারে আমার জীবনের একটা বড় সময়। কিন্তু বাবার থেকে যে পতাকাটা পেয়েছি, অনেকে বলে যে আওয়ামী লীগের পদের কথা বলে, আওয়ামী লীগের কমিটির কথা বলে, কত মানুষ কত ধরনের কথাবার্তা বলে। আপনারা কি জানেন যে আমার জীবনে বা আমার পরিবারের জীবনে এটা আপনার কাছে মনে হতে পারে যে খুবই নাটক বা হোয়াটএভার, কিন্তু এই 10 পয়সা চাঁদা দেওয়া এই কার্ডটি আমাদের পুরো পরিবারের সবচেয়ে বড় সম্পদ। আমার বাবার বয়স আমি বলেছি 84। আমি 8ই নভেম্বরে যখন আমি আমাদের সিলেটের মাননীয় মেয়র আনুরুজ্জামান চৌধুরীর হয়ে, তার লয়ার হয়ে যখন আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করি, আমি তখন একটু অনেকটা বলা যায় যে চিন্তিত ছিলাম এবং ভেবেছিলাম যে বাবা এবং আমার বোন যারা আছে তাদেরকে অন্য একটা জায়গাতে সরিয়ে নেওয়া উচিত, কারণ যে কোনো সময় আমার বাসা অ্যাটাক হতে পারে। যেহেতু 6ই অগাস্ট আমার বাসাতে আমার গ্যারেজে আগুন লাগিয়ে দিয়েছিলেন। তো আমার বাবা ফোনে যে কথাটি আমাকে বললেন, আমার মনে আছে এটি সম্ভবত 8ই নভেম্বর রাতে বা 9ই নভেম্বর রাতে, তিনি আমাকে সেই নোয়াখালী বা আমাদের লক্ষ্মীপুরের এক্সেন্টে বললেন, তুমি চালাই যাও। অর্থাৎ তিনি বলেছেন যে তার এক পা কবরে, তিনি বলেছেন আর বয়স 84 হয়েছে। আমি অত ভালো হয়তো বলতে পারবো না। তার মূল প্রতিপাদ্য হচ্ছে তার বয়স 84, তার জীবনের কোনো কিছু হারাবার নেই এবং তিনি তার ছেলেকে নিয়ে অসম্ভব রকমের গর্বিত। ফলে আমার কাছে মনে হয় যে এই যে আপনাদেরকে আমি এই স্টোরিটা বলেছি, স্টোরিটা বলবার একটা কারণ রয়েছে। সেটি হচ্ছে যে আমাদের প্রয়াত সৈয়দ আশরাফ, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বলেছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা অনুভূতি। আমি জানি না আপনারা ফিল করতে পারেন কিনা। আমার কাছে মনে হয় যে লাইফে আমার এই জীবনে এসে আমি আমার জীবনে দুটো ঘটনা আমার কাছে খুবই সিগনিফিকেন্ট। সেটা হচ্ছে 1971 সালে আমার বাবা মুক্তিযুদ্ধ করেছেন। আমাদের পরিবারের জীবনে এটা ছিল সবচাইতে বড় ঘটনা। এবং 2024-এ এসে আমি বাংলাদেশ আওয়ামী লীগকে আঁকড়ে ধরেছি। আমি এবং আমার বাবা ইতিহাসের সঠিক রাস্তাতে ছিলাম এবং বোধ করি আমরা সবাই এখানে যারা বসে আছি, আমরা ইতিহাসের সবাই সঠিক জায়গাতে ছিলাম এবং এই ইতিহাসে আমি এই কথাটা বলবার যে কারণটা হয়েছে, কারণটা একটাই মাত্র কারণ। সেটা হচ্ছে আপনি যখন ভাববেন যে আপনি জয় বাংলার লোক, আপনার মার্কা হচ্ছে নৌকা, আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে আপনার কাছে মনে হয় না যে আপনি অসম্ভব রকমের শক্তিশালী একজন মানুষ? আমাদের ঢাকা 14 তুহিন আপাকে আজকে গ্রেফতার করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তুহিন আপার মাথাতে যে হেলমেট দিয়েছে সেটা বারবার বন্ধ করবার চেষ্টা করা হচ্ছে। তিনি বারবার বলছেন যে শেখ হাসিনা আমি একটু ইমোশনাল হয়ে যাই।
তিনি বলছিলেন যে শেখ হাসিনা স্মরণে ভয় করি না মরণে। আমার কাছে এই পুরো বিষয়গুলো অসম্ভব রকমের সিগনিফিক্যান্ট। আমাদের এখানে যারা আমরা এখানে বসে আছি, আমাদের অনেকে এই যে আমাদের স্বেচ্ছাসেবক দলের লীগের আমাদের যেই গর্বিত নেতা রয়েছেন, তিনি আজকে জানেন যে তার ছবিটা যদি এখানে আসে তারপর এটা পড়ে দিতে পারে। তার ফ্যামিলিকে কালকে সকালবেলায় টর্চার করা হতে পারে। আমি জানি কালকে সকালবেলাতে যদি আমার মার স্টেজ 4 ক্যান্সার, আমরা পুরো পরিবার ফাইট করছি, আমি জানি যে কালকে সকালে যদি আমার বাসাতে গিয়ে আমার বাবা এবং মাকে বের করে দিয়ে পুরো বাড়িটা পুড়িয়ে দেয়, বিশ্বাস করেন আমাদের কিচ্ছু আসে যায় না, আমাদের কিচ্ছু আসে যায় না। এই কারণ আমি মনে করি আমাদের হারাবার কিচ্ছু নেই। আমরা এই জীবদ্দশাতে 32 আমাদের সামনে পুড়েছে, 32 ভেঙেছে। আচ্ছা বলেন তো আমি কি হারাবো? আর আপনারা যারা বেঁচে ছিলেন 75-এ, বলছিলেন ওনার বয়স 7 বছর ছিল, আপনারা যারা সেই সময় আরো স্মরণ করতে পারেন, যেই দেশে বঙ্গবন্ধুকে হত্যা করে ফেলে সেইখানে আপনার হারাবার কি আছে? আপনার কাছে মনে হতে পারে যে আমি কি বলছি, এটা আমার বাবার কথা। আমার বাবা আমাকে বলছে কি করবে, আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে, আমি তো কবরে চলে গেছি। আমার মার ক্যান্সার, আমার বোনরা বলছে মেরে ফেলবে, আমাদের বাড়ি পুড়িয়ে দিবে। বাড়ি তো কাঁধে করে নিয়ে যেতে পারবে না, সে কাঁধেও করে যদি নিয়ে যায় কত দূর পর্যন্ত কাঁধে করে নেবে। ফলে আমাদের হারাবার কিছু নেই। কেন জানেন এই সাহসটা কেন করছি? কারণ আমি জয় বাংলা, আমার মার্কাটা, কারণ আমার মার্কাটা নৌকা। আচ্ছা, এই 5ই অগস্টের পরে আমার জন্য সবচাইতে আমি কিন্তু বলে না যে খুবই দৈবক্রমে, আমার কিন্তু কোনোদিন ওরকম ইচ্ছে ছিল না যে রাজনৈতিকভাবে খুবই সরব হব। আমি সবসময় বুদ্ধিবৃত্তিক চর্চা করেছি, লেখালেখি, গবেষণা, এগুলো ছিল আমার পাথেয়। আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন সেটা জানেন যে আমার ভালোবাসার জায়গাটাই হচ্ছে আমি পড়তে পছন্দ করি, আমি লিখতে পছন্দ করি। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে বুদ্ধিবৃত্তিক যে চর্চাটা, এইটা ছিল আমার সবচাইতে বলবো যে এটাই আমি করতাম আসলে। আপনারা বিশ্বাস করবেন না যে আমি একটা সময়, অর্থাৎ 5ই অগস্টের পরে আমি রাত্রে ঘুমোতে যেতাম অনেকগুলো খুনের স্বপ্ন দেখে। আমার বলতে দ্বিধা নাই, আমি হয়তো বা সেই জায়গা থেকে চেঞ্জ হয়ে এসেছি, আমি নানান ভাবে ভাবতে শিখেছি। আমি খুনের স্বপ্ন দেখতাম, আমি দেখতাম যে এই লোকগুলোকে আমি নৃশংসভাবে শেষ করব যারা বঙ্গবন্ধুকে অপমান করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য অপমান করেছে। ওগুলো আমার ভেতর থেকে যেই ভয়ঙ্কর ক্ষোভ, রাগ, এই জায়গাগুলো থেকে আমি সরে এসেছি সেই জায়গা থেকে। আমার কাছে মনে হয়েছে যে এই ক্ষোভ এবং রাগ দিয়ে আমার কিছু করা সম্ভব না। যেটা করতে হবে সেটা হচ্ছে সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের যেই ছেলেগুলো আজকে এই অন্যায়গুলো করেছে, তাদের মধ্যে অনেক ছেলে আছে যারা বুঝতেই পারেনি তারা কি করেছে। আমি দুইভাবে ক্যাটাগরাইজ করি। আমি মনে করি যে অসংখ্য ছাত্ররা এই 5ই অগস্টের সময় এই অন্যায় করেছে, কিন্তু আমি এখন বলি যে যারা হচ্ছে মাস্টার মাইন্ড তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে। কিন্তু আপনি লক্ষ লক্ষ মানুষকে ক্ষমতায় এসে ফাঁসি দিতে পারবেন না। আপনার কি মনে হয় যে আপনি ব্র্যাক ইউনিভার্সিটির 10,000 ছেলেকে ফাঁসি দিয়ে দিবেন? আপনি নর্থ সাউথের 50,000 ছেলেকে ফাঁসি দিয়ে দিবেন? আপনি ঢাকা ইউনিভার্সিটির সবাইকে ধরে ফাঁসি দিয়ে দিবেন? কখনো পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন একটা চমৎকার একটা কথা বলেছেন যে এই ছেলে মেয়েগুলো তো কিছু বোঝেনি, তারা অনেকেই জানে না, কিন্তু তাদেরকে যারা বলছে যে আওয়ামী লীগকে খুন করতে হবে, বঙ্গবন্ধুকে অপমান করতে হবে, এই জামাত শিবির, হিজবুত তাহরির, এই যে মৌলবাদী গোষ্ঠীগুলো, আমরা কমপ্লিটলি এদেরকে নির্মূল করে দেব।
কিন্তু নির্মূল কিভাবে করবো? আমরা ওদেরকে খুন করে ফেলবো? বাংলাদেশে যে বিদ্যমান আইন আছে, আমি নিশ্চিত সেই আইনের কাজ করাতে এদের প্রত্যেককেই দাঁড়াতে হবে। কিন্তু আমি যে বিস্ময়ের কথাটা বলেছি, আসলে যেটা সবচাইতে জরুরি, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল। আমার খুব পাশেই হাসান ভাই, আমি জানি যে এটা আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। হাসান ভাই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অন্তপ্রাণ, ঠিক কতটা অন্তপ্রাণ আমি ঠিক এই রিক্টার স্কেলে আসলে মাপতে চাইনি, মেপেছি ওনার একটা ভিডিও দেখে। 5ই অগস্টের পরে উনি একটা ভিডিও পোস্ট করেন ফেসবুকে, সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, আপনারা অনেকেই জানেন। এই ভিডিওটা আমি অনেকক্ষণ, উনি যেসব কথাবার্তা বলেছেন, আমি খুব মন দিয়ে ওনার চোখের দিকে তাকিয়েছিলাম। আমি কিন্তু ওনার বক্তব্য শুনছি, কিন্তু আমি ওনার চোখের দিকে তাকিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি এই মানুষটা পৃথিবীতে একমাত্র ভালোবাসা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আপনারা এখানে যারা বসে আছেন, আমি নিশ্চিত আপনারা অনেকেই জানেন যে দুধ এই সংকট কেটে গেলে আমি আশেপাশেই আসবো না, কিন্তু সংকটের সময় আপনারা বসে আছেন। তা না হলে কেন রাত্রে 11:30টায় একটা সোমবারে আপনারা এখানে বসে থাকবেন? সুতরাং এই যে আপনারা তৃণমূল বা আপনারা যারা এই বিদেশ বিদুয়ে বা সমগ্র তৃণমূল যারা আজকে নেমে এসছে, তারা জানে যে তারা অনেক কিছুই পাবে না। সুবিধাবাদী যারা আছে, যারা বাংলাদেশ আওয়ামী লীগের নানান ভাবে সুবিধা নিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগকে আহত করেছে, আপনারা অনেকেরই নাম জানেন বা চেনেন না, আমিও চিনি না সবাইকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে মানুষগুলো কখনো গত 15 বছরে কোনো সুবিধা নিতে আসেনি, কিছু চায়নি, তারা প্রত্যেকে রাস্তায় নেমে এসেছে। আমরা সেই তৃণমূলের জন্য একটা জোরে কর্তব্য। এইখানে যখন আসছি, তখন আমাকে সামান্য একটা ভাইব দেওয়া হয়েছে যে এখানে এইটা কিন্তু আওয়ামী লীগ করছে না, আওয়ামী লীগের বাইরে করছে। তো তো আমি তখন জিজ্ঞেস করেছি যে যারা করছেন তারা কি জয় বাংলার লোক? হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ তো না। জয় বাংলার লোক? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, জয় বাংলা। এই ছিল অভিব্যক্তি। আপনার কাছে মনে হয় না যে একটা মানুষ জয় বাংলার লোক যথেষ্ট? মোর দ্যান এনাফ। মানে যেই মানুষটা চিৎকার করে বলতে পারে আমি জয় বাংলার লোক, সবাইকে আওয়ামী লীগ হতে হবে কেন? মানে একটা সংগঠন তো কাউকে কারো হতে পারে যে তিনি একদম আওয়ামী লীগ করতে চান না, তিনি মুক্তিযুদ্ধের লোক। ফলে এই যে বিভাজনের কথা বলছি, যেই মানুষটা 5ই অগস্টের আগে তার প্রোফাইল পিকচার লাল করেছেন, কিন্তু এখন বুঝতে পারছেন তিনি ভুল করেছেন, প্লিজ তাকে দূরে ঠেলে দেবেন না। যদি তাকে দূরে ঠেলে দেন, আপনি আরেকটা, হ্যাঁ, আপনার হয়তো বা বিশ্বাস এবং অবিশ্বাসের একটা জায়গা আপনার তৈরি হয়েছে, কিন্তু সেই মানুষটাকে অ্যাটলিস্ট এইটা বলুন যে আপনি লিখুন, আপনি বলুন। কিন্তু তাকে যদি দূরে ঠেলে দেন, আপনার আরেকটা শক্তি কমে গেল। ইয়েস, তিনি আপনার বিরুদ্ধাচরণ করেছেন, কিন্তু তিনি যদি বুঝতে পারেন তিনি জয় বাংলার লোক এবং তিনি অন্যায় করেছেন, বা অন্যায় না, তিনি অ্যাটলিস্ট এটা বুঝতে পারেন যে তিনি ভুল জায়গাতে পা দিয়েছেন, আমি বলবো আপনার উচিত তাকে সমর্থন করা। হ্যাঁ, আপনি হয়তো বা তার সাথে বুক মিলাতে আপনি কুণ্ঠাবোধ করেন, কিন্তু তাকে একটা কলম দিয়ে তো বলতে পারেন যে বাবারে একটা লেখা লিখে আসুন। আমার মনে হয় এটা সম্ভব। কিন্তু এই যে আওয়ামী লীগ এবং সংগঠন এবং সংগঠনের বাইরে না, বিভাজন, অমুক বঙ্গবন্ধু পরিষদ তিনি আওয়ামী লীগ না, আর আমি আওয়ামী লীগ, আমি যুবলীগ, আমি, এই বিভাজন আমাকে অসম্ভব রকমের আহত করে। এই কারণে আহত করে, ধরা যাক যে আজকে কোনো ধরনের বিভাজন নেই, যে কোনো ধরনের ঘটনা বা যে কোনো ধরনের একটা প্রোগ্রাম যেটা এই ইউনুসের এগেইনস্টে যায়, এই দখলদার, এই রাজাকার পোড়াদের এগেইনস্টে যায়, সেখানে সবাই একত্রিত হয়েছে। আজকে এখানে যতগুলো মানুষ, আপনাদের কি মনে হয় তার 4 গুণ 5 গুণ হতো না?
তাহলে আমরা কোনো বসন্তেই দ্বিগুণ হতে পারছি না, কিন্তু আমরা আবার বলার সময় বলছি আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব। আমার কাছে মনে হয় যে আপনারা এখানে যতগুলো মানুষ আছেন, আপনারা কি অনুগ্রহ করে উদ্যোগী হয়ে একটু ট্রাই করবেন যে এইখানকার সমস্ত বিভাজন যাতে শেষ করা যায়। আমি জানি যে ইগো আমাদের সবচাইতে বড় শত্রু। আমি এও জানি যে একটা সুর কেটে গেলে জোড়া লাগতে চায় না। আমার কাছে মনে হয় যে ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু আমি আপনাদের কাছে করজোড়ে একটা জিনিস চাইবো, এইখানে যারা একটু বয়স্ক আছেন, মুরব্বী শ্রেণী আছেন, আমরা যেটা করতাম আমাদের জীবনে, ওই মারামারি লাগলে আমাদেরকে মুরব্বী এসে আমাদেরকে মিলিয়ে দিত, হোক কিংবা না হোক, আমরা কি এই ট্রাইটা করতে পারি কিনা? যদি সম্ভব হয় প্লিজ আমরা আর কিছু না পারি, আচ্ছা আমরা আবার মারামারি করব, আমাদের মধ্যে আবার আমরা বিভাজন করবো, সবকিছু করবো, কিন্তু নেত্রীকে দেশে ফেরত আনা, নেত্রী দেশে আসুক, আমরা আবার আমাদের, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমরা এক থাকি, অ্যাটলিস্ট এক থাকি। আমরা যে দুঃখ, আমাদের যে এখানকার প্রত্যেকটা মানুষের সম্মিলিত দুঃখকে যদি এক করি, আপনার কাছে মনে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দুঃখের সমান হবে? আপনারা এখানে কেউ আছেন যিনি ওয়ান ফাইন মর্নিং পুরো ফ্যামিলিকে হারিয়েছেন? ভাবেন, এই ভাবনা ভাবলে আপনার পায়ের নিচে মাটি থাকবে না। আচ্ছা, পৃথিবীতে এমন কোন নেতা আছে যে তার সমস্ত মানুষকে হারিয়ে তার ফ্যামিলির একটা লম্বা সময় রাজনীতি করেছেন? মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আমাদের মুশকিলের জায়গাটা কি জানেন? সিরাজউদ্দৌলাকে যেমন আমরা কখনো চিনতে পারিনি, তাকে মেরে ফেলবার মধ্য দিয়ে আমরা ইংরেজদের শাসনকে আমরা শুরু করেছিলাম, ঠিক একইভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে এই 5ই আগস্টের অপমান অপদস্থ করবার মধ্য দিয়ে এই দেশটি একটা নিউ কলোনিতে পরিণত হয়েছে। ফলে আমাদের কাছে মনে হয় যে এই যুদ্ধটা শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের না, এই যুদ্ধটা যারা মুক্ত বুদ্ধির চর্চা করে, মুক্ত চিন্তা করে, যারা অসাম্প্রদায়িক, যারা ভাবে এই দেশটাকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ করব, 72-এর সংবিধানকে আমরা মানব, এই যুদ্ধটা সবার। এই জন্য আহমদ ছফা অসম্ভব রকমের বঙ্গবন্ধুকে সমালোচনা করতেন। আপনারা জানেন না যে এত ভয়ঙ্কর ভাষাতে তিনি বঙ্গবন্ধুকে বলতেন, কিন্তু তিনি সমালোচনা করছেন। তিনি দুটো কথা বলেছেন। একটি বলেছেন যে এই বাংলাদেশে সূর্যের আলোর মতো চিকচিক করে যে লোকটার সাহস, জানো খোকা তার নাম, তিনি শেখ মুজিবুর রহমান। যখন তিনি প্রবলভাবে আগের দিন একটা কলাম লিখেছেন, কিন্তু ওইটা বলতে তিনি দ্বিধা করেননি, এই বাংলাদেশের সবচাইতে সাহসী সুপুরুষটি হচ্ছে শেখ মুজিবুর রহমান। তখন তিনি এই নামেই বলেছেন, তিনি বঙ্গবন্ধু বলেনি, কিন্তু শেখ মুজিবুর রহমান। এবং তিনি আরেকটা কথা বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আওয়ামী লীগ যখন হেরে যায় তখন প্রত্যেকটা মানুষ একসাথে হারে, পুরো বাংলাদেশ হারে। বাট আওয়ামী লীগ জিতলে তারা হয়তো একাই জেতে, হারলে সবাইকে নিয়ে হারে। এই যে দেখেন যে 32 ভেঙে দিয়েছে। আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, আমাদের তো রক্তক্ষরণ হয়েছে। আপনাদের কি মনে হয় না যে যিনি আওয়ামী লীগ করেন না, কিন্তু যিনি মুক্তিযুদ্ধের মুক্ত বুদ্ধি, তিনি সেরাতে কেঁদেছেন? আমি আমার একটা স্মৃতি শুধু শেয়ার করবো, সেটা হচ্ছে যে 5ই ফেব্রুয়ারি রাতে আমাদের একটা দুঃসহ রাত গেছে। তখনও 32 নম্বরে সেই ভয়ঙ্কর ঠক ঠক করে ভাঙছে, আওয়াজ হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন দিয়েছি, তখন ভারতে ভোর রাত 5টা বা 6টা হবে ভোর। আমি কান্নার জন্য একটা সেকেন্ড কথা বলতে পারছিলাম না, আমি একটা কথাও বলতে পারিনি, একটা কথাও। আমি অনেকটা শিশুদের মতো কাঁদছিলাম।
মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেকক্ষণ চুপ ছিলেন ফোনে। তিনি আমাকে বলেছেন যে এভাবে কাঁদলে হবে না, শক্ত হও, লড়াই করতে হবে। খুবই ঠান্ডা গলাতে এবং খুবই শক্তিশালী কথা। আপনারা মনে করতে পারেন যে তিনি ছাত্রলীগের সাথে একটা বক্তব্য দেবেন, সেটাকে কেন্দ্র করে তারা একটা ছুতা তৈরি করেছে। সে বিভৎস লোকটি ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য। আমি আসছি সে কথাতে। কিন্তু তিনি 32 যখন ভাঙছে তখন কিন্তু তিনি বক্তৃতা দিচ্ছেন। 31 সেকেন্ডের জন্য তার গলা ধরে আসেনি, তিনি কাঁদেননি, তিনি একটিবারের জন্য বলেননি যে ঠিক আছে আমি বক্তৃতা দেব না, কিন্তু 32 দেব না, বলেননি। এই হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশরত্ন শেখ হাসিনা, আমাদের সবার আপা। আমি খুব আর দুটো পয়েন্ট বলে আমার বক্তব্যটা আমি শেষ করবো। সেটা হচ্ছে যে আমরা এখানে কিভাবে ফাইট দিতে পারি। আমার কাছে মনে হয় যে আমি জানি যে এই কানাডাতে অনেক ছেলে মেয়ে আছে, তরুণ তরুণী আছে যারা লাল বদর, লাল বাহিনীতে যোগ দিয়েছে। আমি যদি একটু বন্ধুত্ব শব্দে বলি, আমি লাল বদর যদি না বলি, যদি আমি তাদেরকে বন্ধু করতে চাই, তাহলে বলতে পারি যে তারা একটা ভুল পথে গিয়েছিল। এটা হচ্ছে মোর, আপনি যদি ফ্রেন্ডশিপ করতে চান তাদের সাথে। আমরা যদি এই মানুষগুলোকে আমাদের শক্তিতে পরিণত করতে চাই, আমার কাছে মনে হয় তাদের সাথে আমাদের একটা ব্রিজ তৈরি করা দরকার। সেই ব্রিজটা হতে পারে জ্ঞানের ব্রিজ। যেমন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আওয়ামী লীগ তো বাকশাল করছিল, এখানে কয়জন আছেন যিনি বাকশালের গঠনতন্ত্র কয়জন আছেন যিনি রক্ষী বাহিনীর কথা বললে তিনি সরাসরি উত্তর দিতে পারেন? কয়জন আছেন যে যদি বলে যে আওয়ামী লীগ সংবাদপত্র বন্ধ করে দিয়েছে, আপনাকে আসলে জানেন কয়টা সংবাদপত্র হক কথাতে কি লিখতো, হলিডেতে কি লিখতো? আমরা যদি এই তথ্যগুলো জানি তাহলে আরেকটা মানুষকে বোঝাতে আমাদের সুবিধা হবে। এই যে আজকে জাতীয় সরকারের কথা বলা হচ্ছে, বাকশালটা কি ছিল? 1973 সালে আমরা যখন নির্বাচনে জিতলাম, 1978 সাল পর্যন্ত তো আমরাই ক্ষমতায় থাকতাম। তাহলে বঙ্গবন্ধু ঠিক কি প্রয়োজন করেছে যে ক্ষমতা ছেড়ে দিয়ে সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করবে? আর সেই জাতীয় সরকারের কথা বলা হচ্ছে এখন। তাহলে বাকশাল কি দোষ করেছিল? আমরা কি এই তরুণদের সে কথা বলেছি? আমরা কি বলেছি যে বাকশালটা হচ্ছে সবাইকে নিয়ে একটা দেশ? আমরা কি এইটা বলেছি যে সবাই মুক্তিযুদ্ধ করেছে এবং বঙ্গবন্ধু এইটা ভেবেছেন যে এই সবাই মিলে যেহেতু মুক্তিযুদ্ধ করেছি তাই সবাইকে নিয়ে দেশ করব? আমরা কি কখনো তরুণদের কাছে এই কথা পৌঁছে দিয়েছি? পারিনি। সেই কারণে আমি অনুরোধ করব, আপনারা যারা সেই ইতিহাসগুলো জানেন, সরাসরি দেখেছেন, এবং যারা তরুণরা আছে তাদের সাথে একটা ব্রিজ তৈরি করা, এটা আমার একটা অনুরোধ থাকবে। কারণ আপনি যদি এই ভাইব দেন যে ক্ষমতায় আসলে আপনি ধরে ধরে সবাইকে মারবেন, গণহত্যা করবেন, কেউ আপনাকে সাহায্য করবে না, কারণ তো ভয় পাবে। আপনি কি হাজার হাজার স্টুডেন্টদেরকে শত্রু বানিয়ে আমরা ক্ষমতায় যেতে পারবো? যেই সন্তানটি আমার বিরুদ্ধে আমার বাসায় ঢিল ছুড়ল, আমার মা একটা কথা বলতেন, আমার ঘর ভাঙিয়ে আছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মনে করেছে বল। ইয়েস, আমি জামাত শিবিরকে জড়িয়ে ধরবো না, কারণ এরা হচ্ছে আসল ইবলিস শয়তান। যত রকমের আপনি হিজবুত তাহরির দেখবেন, বাংলাদেশে যদি কারো নির্মূল করার দরকার হয় সেটা হচ্ছে জামাত শিবির। সিম্পল সিম্পল অ্যাজ দ্যাট। এই যে আপনি হিজবুত তাহরির দেখছেন, এই যে আপনি জামাতুল মুজাহিদিন দেখছেন, আনসার আল ইসলাম দেখছেন, যাদেরকে দেখছেন, এদের গডফাদার হচ্ছে জামাত শিবির। আপনি জামাত শিবিরকে শেষ করে দেন, সেটা আদর্শিক ভাবে, সেইটা আপনার ক্যাম্পেইনের মাধ্যমে না, খুন করে না, গণহত্যা করে না। এই মেসেজ যাতে আবার ভুল মেসেজ না যায়, আদর্শের মাধ্যমে, আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে, আমার মনে হয় সাধারণ ছাত্রছাত্রীদের সাথে একটা ব্রিজ করা দরকার। আমার লাস্ট পয়েন্ট হচ্ছে যে আজকে আপনারা যারা এত কষ্ট করে এখানে এলেন, এই অলমোস্ট 12টা, এবং আমি জানি না, আমি মনে খুব বোরিং হয়ে গেছি এই আমার বক্তব্যে, আমি কতটুকু আপনাদেরকে বলতে পেরেছি।
বা ঔদ্ধত্য দেখিয়েছি, কারণ আমার সেই সক্ষমতা নেই আপনাদেরকে কোনো ধরনের পরামর্শ দেওয়ার আমার ক্ষমতা নেই। আমি শুধু আপনাদের সাথে মত বিনিময়টুকু করতে পারি। আপনারা যদি আপাকে ভালোবাসেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি যখনই শোনেন, মানে কি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, তিনি যখনই শোনেন যে অমুক এলাকাতে বা অমুক জায়গাতে দুটো দল, আমি না ওনার দীর্ঘ নিঃশ্বাসটা শুনতে পাই টেলিফোনের ওপার থেকে। তিনি ভয়ানক রকমের ডিপ্রেসড হয়ে যান। এখন আপনারাই বলেন যে এই বিভাজনের মাধ্যমে আপাকে আপনারা আরো কষ্ট দেবেন, নাকি সবাই একত্রিত হয়ে জয় বাংলার কথা বলবেন? এই সিদ্ধান্ত আপনাদের। আপনার যদি মনে হয় যে আপনি ইগোর কারণে যেতে পারছেন না, গিয়ে জড়িয়ে ধরেন, ভাই চলেন একসাথে খাই, একসাথে একটা প্রোগ্রাম করি। আমার মনে হয় যে এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যদি হতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই এই দলটাকে রুখে দেওয়া। অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি।